যত না গরম তার থেকে বেশি গরম দেখছি ইউটিউবে। বাইরে ডিম ভাজা করলে হয়তো ডিমের পোচ হবে, কিন্তু ইউটিউবে যদি ডিম ভাজা করা হয় পুরো ডিমটা ভালো করে ভাজা হয়ে যাবে। বুঝতে পারছো কি বলছি? অনেকেই বুঝতে পারছো, অনেকেই বুঝতে পারছো না। তো যারা বুঝতে পারছো না তাদের জন্য বলি। সবার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায়, ঈশ্বরের আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি। এই গরমে, গরম তো অতিরিক্ত পড়েছে। তোমরাও যে যেখানে আছো ভগবানের কাছে প্রার্থনা করি সবাই গরমে নিজেকে সুস্থ রাখো, পরিবারের সাথে ভালো করে থেকো, বেশি করে জল খাও, বাইরে বেরোবে না। এবার ঢুকে পড়ি নিজের কন্টেন্টে। এখন ঘড়িতে কটা বাজছে সেটাও বলে দিই। এখন ঘড়িতে বাজছে 10:05, মানে রাত্রি। আমি এখন সমস্ত কাজ কমপ্লিট করে নিজেকে, সোনাইকে খাইয়ে ফ্রেশ হয়ে, মানে স্নান করে তারপরে ভাবলাম চলো একটা ভিডিও করি। পারলে এখন পোস্ট করব, আর না হলে কালকে সকালে পোস্ট হবে। তো যাই হোক, যেটা বলতে এসেছি সেটা হচ্ছে যে বন্ধুগণ, এখন যেটা, ও হ্যাঁ, এই কাঁথা পাতাগুলো ওই রুম থেকে এনে এখানে রাখলাম। কেন কি এসিটা রাত্রেবেলা চলে, তো অনেকগুলো কাঁথা পাতার দরকার হয়। ব্ল্যাঙ্কেট উঠলে আবার বেশি গরম লাগে, আর কিছু তো ঢাকা না দিয়ে এসিতে শোয়া যায় না, তোমরা জানো। পাতলা চাদর দিলে আবার সোনাইয়ের বাবার ঠিক হয়ে যায়, বাট আমাকে সোনাইকে একটু মোটা লাগে। তো সেই জন্য এই কাঁথা পাতাগুলো সব এনে রেখেছি, এগুলো একটু তোমরা ইগনোর করো। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে দেখছি দুই পক্ষ থেকেই ভীষণভাবে লাইভ করা হচ্ছে। তো একটা কথাই বলবো, দেখো এখানে কে সমাজসেবিকা বা কে কোন পোস্টে আছে সেই নিয়ে আমি কথা বলতে যাব না। আমি এখানে একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে এটা আদালত নয়, ইউটিউবটা আদালত না। কিন্তু এখন যা পরিস্থিতি বর্তমানে দাঁড়িয়েছে, মানুষ ইউটিউবটাকে আদালত বানিয়ে ফেলেছে। এখানেই দোষ করছে, এখানেই বিচার হয়ে যাচ্ছে, এখানেই মীমাংসা হয়ে যাচ্ছে, এখানেই আবার মেল হয়ে যাচ্ছে। এটাই কিন্তু আমরা বিগত কয়েক মাস ধরে দেখতে পাচ্ছি। মানুষ আগে ইউটিউব খুলতো নিজেদের মনোরঞ্জনের জন্য, বা কারো ব্লগ ভিডিও দেখতে ভালো লাগতো। একটা গৃহবধূ বা একটা মানুষ, যে কোনো ছেলে হোক মেয়ে হোক, সে তার নিজের জীবন কাহিনী সুন্দর ভিডিওর মাধ্যমে, সুন্দর সুন্দর মিউজিকের মাধ্যমে নিজেদের জীবন কাহিনীটা তুলে ধরতো ইউটিউবের ভিডিওর মাধ্যমে। সেটা মানুষ দেখতো, সেটাই ছিল কিন্তু ডেইলি ব্লগ। তখন কিন্তু রোস্টিং চ্যানেলগুলো ছিল, কিন্তু কম ছিল। এখন আর কন্ট্রোভার্সি চ্যানেল ছিল বলে আমার মনে হয় না, যখন প্রথম সবাই ইউটিউবে এসেছিল। তারপর শুরু হয় কন্ট্রোভার্সি, তারপর শুরু হয় রোস্টিং চ্যানেল। এবার তোমরা অনেকে বলবে তুমি এত বড় বড় কথা বলছো, তুমিও তো কন্ট্রোভার্সি করো। বাধ্য হয়েছি বন্ধুরা। এর আগে আমার একটা চ্যানেল ছিল, সেখানে আমি 8 মাস পরিশ্রম করেছি, কোনো ফল পাইনি। তারপর সেই চ্যানেলে আমি 2টো ভিডিও নামিয়েছিলাম কন্ট্রোভার্সি, এই গুন্ডিকে নিয়ে, ভিউজ পেয়েছি। তো সেই জন্যই, মানে কি বলবো, সবাই তো এখানে আর্নিং করতে আসে না। যে ব্লগ দেখাচ্ছে সেও অনেক মিথ্যে কথা বলছে, অনেক সিম্প্যাথি দেখাচ্ছে, শরীর খারাপ, অমুক তুসুক ঢ্যাক কুলা ছাতার মাথা ব্যাং বলে সিম্প্যাথি অর্জন করছে। ঠিক আছে, এবার তারা যেহেতু প্রথমে এসছে আমাদের থেকে, তাদেরকে তোমরা চিনে গেছো, জেনে গেছো, তারা মানে কোনো কিছু করলেও তোমরা তাদেরকে ভিউ দিচ্ছ। আর আমরা যারা নতুন, আমাদেরকে কোনো ভিউ দিচ্ছ না। তো আমরা চাইবো যে ছোটো ছোটো চ্যানেলগুলো থেকে যদি একটু ভিউ অর্জন করা যায়। মানে আমি তো মনে করি আমার একটা ভিডিওতে সারাদিনে যদি 800-900 ভিউসও হয় পার ডে, সেটাই আমার কাছে অনেক বড় পাওয়া। আমার বেশি কিছু চাহিদা নেই, আমার লাখ ভিউসও দরকার নেই, 10,000 ভিউসও দরকার নেই। আমার এখন যে পরিমাণ সাবস্ক্রাইবার বন্ধু আছে, যে পরিমাণ ছোট চ্যানেল, মানে আমার একটা ক্ষুদ্র চ্যানেল, সেই ক্ষুদ্র চ্যানেলে একটা ভিডিওতে যদি মানে 1000 ভিউস এসে যায়, আমি তো মানে একদম পুরো বাল্লে বাল্লে হয়ে যাই। ঠিক আছে, তো সেই ভালোবাসাটাও যখন আমরা পাই না, তখন মানুষ কি করবে বলো? তখন সে সেই পথটাই বেছে নেবে, যে সেই পথটা করতে চায়। আচ্ছা, এতগুলো কথা কেন বলছি? আমি যেটা বলতে এসেছি সেটা বলি। সেটা হচ্ছে যে আমি এই জন্য কথাগুলো ক্লিয়ার করলাম, কন্ট্রোভার্সির পথটা কখন মানুষ বেছে নিয়েছে, কিভাবে এসেছে, সেটার জন্য তাই কথাটা বলতে হলো। এবার আমি বলি যে ইউটিউবটা আদালত না। বাচ্চা মায়ের কাছে থাকবে, বাবার কাছে থাকবে, সম্পূর্ণ আমাদের দেশের আইন ব্যবস্থা রয়েছে, তারা বিচার করবে। আমরা সবাই জানি যে ছোট বাচ্চার অধিকার, মায়ের অধিকার থাকে একটা, কিন্তু বাবা খরচ সম্পূর্ণ দায় বহন
ওই দায়িত্বটা কিন্তু বাবা নেয়। এরকম আমি আমার নিজের রিলেটিভের মধ্যে, ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেক ঘটনা দেখেছি। যেটাকে বলে খরপোশ, সেটা দিতে হয়। বাচ্চা থাকলে বাচ্চার খরচাটাও দিতে হয়, সেগুলো আলাদা টপিক। ঠিক আছে, যারা তাদের বাড়িতে হয়েছে বা যারা আইন সম্বন্ধে জানে তারা জানে। তো এবার প্রশ্ন আসছে যে ওই মা 9 মাস কি ঘুমিয়েছিল? ওই মা 9 মাস কেন বাচ্চাকে নিয়ে যায়নি? আচ্ছা, এবার তোমাদেরকে বলি, যখন এরকম স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, সংসারের গণ্ডগোল হয়, তখন একটা মেয়ে আগে ভাবে যে আপনা চাচা আপনা প্রাণ বাঁচা, আমি যদি আগে বেঁচে বেরোতে পারতি এই জায়গা থেকে, তারপর আমি বাচ্চাটাকেও টেনে বের করব। ঠিক আছে, আগে আমাকে বেরোতে হবে, তারপর বাচ্চা তো আমি নিয়েই নেব। এটা কিন্তু প্রত্যেকটা মায়ের একটা ধারণা থাকে যে ছোট বাচ্চা কাস্টাডি আমিই পাবো। হয়তো আমার মনে হয় এই যে গামলা, যাকে তোমরা বলো হরপে টিনা, টিনা নাম নিয়েই বলছি, স্ট্রাইক দিলে দেবে। তো টিনাও মনে হয় এটাই ভেবেছিল। আর সব থেকে বড় কথা, ওই বাচ্চাটা মায়ের থেকে বেশি কিন্তু দাদু ঠাকুমার কাছেই থেকেছে, যেটা আমাদের জয়েন্ট পরিবারে, আমাদের বেঙ্গলি পরিবারে, জয়েন্ট পরিবারে বেশিরভাগ ক্ষেত্রেই হয়। আমি আমার কথা বলছি, আমি আমার মা বাবার কাছে যতটা সময় থাকতাম, তার থেকে বেশি সময় থাকতাম আমার পিসি, ঠাকুমা, দাদুর সাথে। অনেক ছোট আমি, মানে তখন হয়তো আমার 1.5 বছর কি 2 বছর বয়স। তখন থেকে আমি না ঠাকুমা পিসির কাছে ঘুমাতাম, মায়ের কাছে ঘুমাতাম না, জানো। এখন আমার সোনাইকে যদি কেউ একটা রাত বলে যে আমার কাছে দে, আমি দিতে পারবো না। এগুলো হচ্ছে অভ্যাস। আমি বুকে করে ওকে, মানে ডে 1 থেকে বুকে করে রেখেছি, ডে 1 থেকে। সেহেতু ওকে যদি একটা রাত কেউ বলে আমার কাছে শোয়াও, আমার সারা রাত ঘুম আসবে না, আমি ওইখানেই স্ট্যান্ড বসে থাকবো। টিনার বাচ্চা আজকে টিনার কাছে নেই, তার জন্য সম্পূর্ণ দায়ী টিনা নয়, তার পরিবারের লোকজন। টিনার দায়িত্ব, মানে দোষ তো অবশ্যই আছে। ও ওই পরিস্থিতির মধ্যে যখন জিনিসপত্র নিয়ে আসতে গেল, ও তখনই জবরদস্তি ছিনাছাপটি করতে পারতো যে না, আমার বাচ্চা আমি নিয়ে যাব, প্রথম কথা। দ্বিতীয় কথা, প্রথম থেকে ও বাচ্চাটাকে জন্ম দিয়েছে, কিন্তু অধিকার দেখিয়েছে কে বেশি, ভালোবাসা দেখিয়েছে কে বেশি? ঠাকুমা, দাদু, বাবা। বাচ্চা ঠাকুমা দাদুর কাছে থাকতে থাকতে, ভালোবাসা পেতে পেতে বাচ্চাটার এমন হয়ে গেছে, মা ছাড়াও ওর চলে যাবে, কিন্তু ঠাম্মা ছাড়া ওর চলবে না। আর সেটাই হয়েছে যখন ওই পরিস্থিতিতে ধুস্তাধুস্তি বেরোনোর ব্যাপার চলছিল, মানে যেভাবে হোক প্রাণে বেঁচে বেরোই, সেই জায়গায় বাচ্চাটা নিশ্চয়ই আর দাঁড়িয়ে থাকেনি, নিশ্চয়ই ঠাম্মার কোলে ছিল বা দাদুর কাছে ছিল। তো সেই সময় সেই পরিস্থিতিতে তার নিয়ে আসা হয়নি। তারপরে সে কিন্তু বাচ্চাটা নিয়ে আসতে পারতো। ঠিক আছে, জিনিসগুলো যখন তুমি আনতে গেলে তখন তুমি দাবি করতে পারতে। এখন তোমার চোখ খুলেছে, তুমি এখন, আগে হয়তো ভেবেছিলে যে আমি নতুন জীবন শুরু করব, ঠিক আছে, সেই জন্য হয়তো ভেবেছিলে যে বাচ্চাটাকে আমি নেব না। তারপরে হয়তো ভাবলে যে না, আমি ওকে নিয়েই জীবন শুরু করতে হলে করব, কিন্তু বাচ্চা আমার চাই। কেন কি, মানুষ প্রথমে যখন এরকম সম্পর্ক থেকে বেরোতে চায় না, তখন ভাবে বেরিয়ে যাওয়াটা খুব ইজি। না বন্ধুরা, একটা সম্পর্কে যাওয়া যতটা সহজ, তার থেকে বেরোনো ততটাই কঠিন। চট করে সম্পর্ক থেকে বেরোনো যায় না। একটা বিয়ের জন্য যেমন কার্ড ছাপাতে হয়, দেখাশুনো, প্যান্ডেল, একটা আয়োজন লাগে, বেরোনো সেই প্রসেসটা অনেক কম। কিন্তু একটা ডিভোর্স কেস, একটা সম্পর্ক থেকে বেরোনোর প্রসেস অনেক লম্বা। টিনা ভেবেছিল হয়তো খুব তাড়াতাড়ি মিউচুয়াল সব কিছু হয়ে যাবে। না বন্ধু, না। তুমি তো আর এমনি এমনি ছাড়বে না। 5টা বছর দিয়েছো, একটা সন্তান আছে তোমার। তুমি খরপোশের যখনই দাবি করবে, তখনই ওরা দিনের পর দিন, ডেটের পর ডেট নিতে থাকবে। ওনার হয়ে যিনি লড়ছেন, তিনি। তখন তুমি যখন সময়সীমা বাড়তে থাকবে, তোমাকেও এদিক থেকে চালাতে হবে, ওরাও ওদিক থেকে চালাবে, তখন তুমি যন্ত্রণায় একদিন ছটফট করতে করতে এটাই বলে বসবে, আমি এবার মিউচুয়ালে আসতে চাই। কেন কি, চট করে এখন তুমি যদি ওদেরকে ডিমান্ড করো, ওরা তোমাকে দেবে না। আর যখন তুমি অনেক দিন পর মিউচুয়ালে আসবে, তখন তোমার ডিমান্ডটাও কম থাকবে। এটাই হচ্ছে প্ল্যান। এবার জানি না তোমরা আমার এখনও পর্যন্ত বিশ্বাস হচ্ছে না যে তোমরা সত্যিকারের এরকম করছো,
কি তোমাদের কোনো এর মধ্যে নাটক রয়েছে। তো একটা কথাই আমি বলবো বন্ধুরা, যদি নাটক হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা সর্বস্ব হারাবে। যেই পাবলিককে এত ভালোবাসা দিচ্ছে সেই পাবলিক কিন্তু তোমাদেরকে লাথি মেরে বের করে দেবে এই ওয়াইটি থেকে। ঠিক আছে, যারা পাবলিককে বুড়ো আঙুল দেখিয়েছে তাদের দুর্দশা আজকে কি হচ্ছে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। এবার যদি ঘটনাটা সত্যি হয়ে থাকে সেক্ষেত্রে দোষী কিন্তু দুজনেই। তো এখানে আজকাল দেখছি অনেক আকাশবাণী আসছে, বড় বড় দপ্তর থেকে আকাশবাণী চলছে, এই হ্যাং করেঙ্গে ত্যাং করেঙ্গে উন কর দেঙ্গে, হ্যাঁ, চশমা দোকানির নামে খুব অনেক কিছু বলা হচ্ছে। আরে ভাই, আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে তোমরা কারা? তোমরা কারা এখানে লম্পঝম্প দিচ্ছ? হ্যাঁ, তোমরা কারা এখানে লম্পঝম্প দিচ্ছ? তোমরা তো মানে কি বলবো, আদালত না যে তোমরা সব কিছু বিচার করবে। যেখানে বিচার করা সেখানে করো, আকাশবাণী দেওয়ার তো কোনো দরকার নেই। সব থেকে যদি আগে শাস্তি দিতে হয় তাহলে ফন্দীপকে দিতে হবে, কেন কি সে সর্বপ্রথম বাড়ির নোংরাটা বাজারে নিয়ে এসছে, বিক্রি করে ভিউজ কামিয়েছে, সুন্দর একটা বাড়ি তৈরি করেছে, বাড়ির সমস্ত আসবাবপত্র হয়ে গেছে, ইউটিউব থেকে আর্নিং করেছে, প্লাস পাবলিকের থেকে সিম্প্যাথি নিয়ে গিফটের নামে ঘরে আসবাবপত্র ভরে নিয়েছে। তো সবার আগে যদি শাস্তি দিতে হয় তাহলে ওই পুরুষটার শাস্তি দেওয়া হবে। ঠিক আছে, আমার মনে হয় প্রথম থেকে এদের ভিডিও যদিও আমি খাপছাড়া করে দেখেছি, প্রথমে কিন্তু রিভিল করেছিল এই ফন্দীপ যে তার বউ পরকিয়া করছে, মুখজনের সাথে চলে গেছে, হেন তেন দিস দ্যাট। তো এবার ব্যাপারটা হচ্ছে, তাহলে তুমি যখন এতই সৎ পুরুষ, সৎ মানুষ, তুমি তোমাদের কেচ্ছাটাকে কেন বাজারে নিয়ে এলে? হ্যাঁ, মানছি তোমরা ভিডিও করো, তোমাদেরকে লোক প্রশ্ন করতো যে কি হলো, তাকে কেন দেখা যাচ্ছে না, কী ব্যাপার, তখন তুমি বলতে পারতে যে না, আমাদের মধ্যে কিছু একটা প্রবলেম চলছে, সময় এলে তোমাদেরকে সব জানাবো। কিন্তু তোমরা এক একটা ভয়েস কল, তোমার বইয়ের এক একটা চ্যাট তুমি রিভিল করে টাকা কামিয়েছো। তো যদি আগে শাস্তি দিতে হয় তো চশমা দোকানের ছেলের নয়, চশমা দোকানে যে কাজ করে সেই ছেলেটার নয়, সবার আগে শাস্তি তোমার হবে। ঠিক আছে, এখানে সমান দোষে দোষী, ছেলেও দোষী মেয়েও দোষী, দুজনেই দোষী। যদি শাস্তি দিতে হয় তাহলে ইউটিউবে যারা ভিডিও করেছে তোমাদেরকে নিয়ে তাদেরকে নয়, এই যে যারা আমার ভিডিও দেখছো তোমরা, ওই যে সমাজসেবী আমাদের দিদি রয়েছে, হ্যাঁ, আমি যথেষ্ট ওনাকে শ্রদ্ধা করেই কথাগুলো বলছি, যদি শাস্তি দিতে হয় এই দুজনকে আগে দাও। কেন কি এরা কেচ্ছা যদি না রটাতো, তুমি যদি না বলবে তোমার মধুতে কত রস আছে, তাহলে আমরা কেন চুষতে যাব বলো? আমরা তো জানতাম না তোমার মধুতে কত রস। তুমি আমাদেরকে বলেছো আমার মধুতে এই রস আছে, তবেই তো আমরা সেটা টেস্ট করে দেখতে গেছি, মানে কন্ট্রোভার্সি করতে গেছি, তাই না বন্ধুরা? কি আমি ঠিক বললাম তো? তোমরা কারা কারা আমার কথার সাথে একমত অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অনেক রাত হয়ে গেছে, ভিডিওটা আর বড় করছি না, 14 মিনিট হয়ে গেছে, মানে আজকে ভিডিও যাবে না, কাল সকালেই পাবে তোমরা। সকাল না, মানে ওই দুপুর 12টা 1টার দিকে যেরকম টাইমে আমি ভিডিও ছাড়ি সেই সময়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যারা প্রথমবার আমার ভিডিও দেখছো অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকো। টাটা সবাইকে।